This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি সুপার প্রাইম টাইম। আর শুরুতেই সেই খবরের দিকে নজর রাখবো যে খবর সপ্তাহের শুরুতে সবচেয়ে বেশি নজরে থাকবে। শামসেরগঞ্জ ধুলিয়ানে হিংসার পর আগামীকাল প্রথমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুদিন অর্থাৎ মঙ্গলবার হিংসা কবলিত গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। আক্রান্তদের সঙ্গে দেখা করবেন তিনি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন গ্রামে গিয়ে ক্ষতিপূরণের চেক বিলি করবেন। কিন্তু মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার আগেই বড় টুইস্ট, রাজ্যে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন। ঠিকই শুনছেন, রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। প্রয়োজনে ৩৫৬ ধারা লাগু করার সুপারিশ। রাজ্যপালের করা চিঠিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। আরো তাৎপর্যপূর্ণ, দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং রাজ্যপাল আনন্দ বোসকে চিঠি লিখেছেন মুর্শিদাবাদের জাফরাবাদের স্বামীহারা দুই মহিলা। হিংসার আগুন নিভলেও মুর্শিদাবাদের উত্তাপ আবার ছড়িয়ে পড়ছে বঙ্গ রাজনীতিতে। সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে হিংসার আগুনে পুড়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকা। মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে ঘর ছাড়াদের সঙ্গে সাক্ষাতের পর হিংসা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারই প্রেক্ষিতে আনন্দ বোসের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন, পূর্ব পরিকল্পিত হামলা হয় মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। ধর্মীয় পরিচয় জেনে হিংসা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন অশান্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হতে পারে। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র। রিপোর্টে রাজ্যপাল আরও জানিয়েছেন, বাংলার আন্তর্জাতিক সীমানায় মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ একটা বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদের মানুষ এখনো ভয়ের মধ্যে আছেন। তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক। রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের সময় হিংসার শিকার গ্রামবাসীরা উপদ্রুত এলাকায় বিএসএফ আউটপোস্টের দাবি জানিয়েছিলেন। আনন্দ বোস তার রিপোর্টে আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে জেলাগুলি নিয়ে উদ্বেগ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী অথবা বিএসএফ চৌকির সুপারিশ করেছেন। তবে এটা বাস্তবিক, ওখানে পূর্ব পরিকল্পিতভাবে পুরো বিষয়টি করানো হয়েছে। এর মধ্যে পুরো ধর্মীয় অ্যাঙ্গেল ছিল। হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। কিছু লোককে নিয়ে এসে সেই লোক যারা লোকাল ছিল এবং তাদেরকে কোনো না কোনোভাবে খেপানো হয়েছিল এবং এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি ছিল। ৩৫৬ ধারা প্রয়োগ করে বিরোধী দলের সরকারকে ফেলার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জনগণের শক্তি দ্বারা জনগণের ৩৫৬ ধারা উৎখাত করতে, এবং সেটা ২৬-এ সম্পন্ন হবে। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। তাহলে আজকেই যে কেন্দ্রীয় শাসন ইত্যাদির কথা বলছেন, এই নিয়োগে যখন দুর্নীতি হলো, এত দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন সিবিআই ইডির হাত থেকে হাত ফসকে না ইচ্ছাকৃতভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, তখন রাজ্যপাল কেন দিল্লিতে কোনো চিঠি পাঠাননি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। শাসক দল অবশ্য রাজ্যপালের সুপারিশে রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত, এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। পুরো কাজটাই অভিসন্ধিমূলক। যদি না পশ্চিমবঙ্গকে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোনোভাবে টলানো যাবে, এদিক ওদিক করানো যাবে। মুর্শিদাবাদের পরিস্থিতি ঠিক হলেই হিংসা কবলিত জেলায় যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার ওই জেলায় যাচ্ছেন তিনি।
মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা, সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার যাবেন শামশেরগঞ্জ, কথা বলবেন হিংসা কবলিতদের সঙ্গে। ওই দিনই সুতিতে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের পাঠানো রিপোর্টের তথ্য প্রকাশ্যে এসেছে, যেখানে রাজভবনের সুপারিশ অস্বস্তি বাড়িয়েছে নবান্নের। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। কাল মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার মধ্যে এই মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় যাদের মৃত্যু হয়েছে তাদের নিয়ে একাধিক ঘটনাক্রম সামনে এসেছে। জাফরাবাদে নিহত বাবা ছেলে, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই মুর্শিদাবাদে তাদের বাড়ি ছেড়ে তারা সল্ট লেকে আশ্রয় নিয়েছেন। আর সেখানে নাকি আজ মুর্শিদাবাদের পুলিশ আসে এবং দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। এদিকে বিজেপির নেতারা সেই সময় হাজির ছিলেন, তারা বলছেন যে পুলিশ কিডন্যাপ করার চেষ্টা করছে। এই অভিযোগ বিজেপির। এই নিয়ে একটা তুমুল বিতণ্ডা তৈরি হয়, আর তার মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়িতে এই স্বজনহারারা চলে যান। আর এই মুহূর্তে যে খবর সামনে এসেছে তা হলো রাজ্যপাল এবং দেশের প্রধান বিচারপতির কাছে নিরাপত্তা চেয়ে এই পরিবার আর্জি জানিয়েছেন। মুর্শিদাবাদে হিংসা, জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের পরিবার এক সপ্তাহ আগে চলে আসে সল্ট লেকে। সেখানেই থাকছিলেন নিহতদের পরিবারের লোকজন। রবিবার সকালে আচমকা ধুন্ধুমার কাণ্ড। হঠাৎ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হামলা চালায় বলে অভিযোগ। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে সকালে তাদের সঙ্গে দেখা করতে চায়। কোনো রকমভাবে যারা শরণার্থী ছিল তারা পুলিশের সঙ্গে দেখা করতে না চাইলে পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পুলিশ যেভাবে আজকে আচরণ দেখলাম, মানে তৃণমূলের গুন্ডা বাহিনীকেও হার মানিয়ে যায়। জোরপূর্বকভাবে ঢুকতে চেয়েছিল, দেখা যায় কোনো রকম কাগজপত্র কিচ্ছু ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতারা, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ। পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়? এই বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না, এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা, এদের স্বামী, এদের খুনিদের না ধরে পরিবারের লোককে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে সল্টলেকের আশ্রয়স্থল ছাড়ে জাফরাবাদের নিহতের পরিবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তারা পৌঁছন। আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। নিরাপত্তা চেয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি জাফরাবাদে নিহতদের পরিবারের। কলকাতা হাইকোর্টের বিচারপতিকেও চিঠি আতঙ্কিত পরিবারের। বাঁচার অধিকার নিশ্চিত করার আর্জি জানিয়ে চিঠি রাজ্যপালকেও। মঙ্গলবার মুর্শিদাবাদের হিংসা কবলিত গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতি ও রাজ্যপালকে লেখা চিঠিতে সে কথা উল্লেখ। খবর সূত্রে পুলিশে আস্থা নেই, আদালতের কাছে নিরাপত্তা দাবি নিহতের পরিবারের। আজকে পুলিশ তো তাদের গ্রেপ্তার করতে যায়নি, পুলিশ তদন্ত করছে। আজকে পুলিশ তদন্তের স্বার্থে যদি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে চায়, তাদের আটকাবার ক্ষমতা কে আছে? আর কারণই বা কি, মতলবটা কি, এটা তো বুঝতে হবে। পুলিশের দাবি, তাদের কাছে এই নিহত বাবা ছেলের পরিবারেরই কোনো সদস্য অপহরণের অভিযোগ করেছিলেন। এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের দাবি, দুরভিসন্ধিমূলক অপপ্রচার চলছে। যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সত্যজিৎ মণ্ডল, প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। শুরুতেই অনুপ্রবেশ রাজনীতির কথা বলছিলাম আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, তারা যখনই এই রাজ্যে এসেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে সুর চড়িয়েছেন। আর এবার অবৈধ পাক নাগরিকদের নিয়ে বঙ্গ বিজেপির সুর চড়াতে চলেছে। আগামীকাল সপ্তাহের প্রথম দিন সমস্ত জেলাশাসকদের অফিসের বাইরে ঘেরাও অবস্থান কর্মসূচি বঙ্গ বিজেপির। পাকিস্তানে থাকলে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন,
এই মর্মে রাজ্যগুলোকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজস্থান, উত্তরপ্রদেশ, অসম, জম্মু কাশ্মীরের মতন একাধিক রাজ্য সঙ্গে সঙ্গে চিরুনি তল্লাশি শুরু করে। শনিবার পশ্চিমবঙ্গের পুলিশও এক অবৈধ পাকিস্তানিকে হুগলি থেকে গ্রেপ্তার করেছে। যদিও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী বিজেপি। আমাদের কাছে যা খবর, পশ্চিমবঙ্গে লং টার্ম ভিসায় 65 জন পাকিস্তানি রয়েছে। সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও। নির্দেশ জারি হওয়ার পর এখনো পর্যন্ত একজন পাক নাগরিককেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন খুঁজে বার করেনি। শুধুমাত্র গতকাল হুগলিতে একজনকে খুঁজে পাওয়া গেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। সরব মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুও। মালদার ভিড়ে মিশে অনেক পাকিস্তানি গুপ্তচর, দাবি বিজেপি সাংসদের। রাজ্য প্রশাসনের দিকেই নিশানা বিজেপি সাংসদের। আমাদের রাজ্যে যেখানে বর্ডার এলাকা বাংলাদেশ, যেখান থেকে পাকিস্তান অনায়াসে এখানে আসা যাওয়া করতে পারে এই সমস্ত কাঁটাতারের বেড়া না থাকার কারণে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন না, পাকিস্তানি যারা এখানে হচ্ছে যে এখানে অবৈধভাবে বাস করছেন, পাকিস্তানি কোনো ব্যক্তি, কোনো গুপ্তচর, তাদের খুঁজে বার করে ধরো আর ফেরত পাঠাও। খগেনবাবুর কাছে তৃণমূলকে দেশপ্রেম শিখতে হবে না। খগেনবাবু আগে কমিউনিস্ট ছিলেন, তখন উনি দেশের, চীন ছিল তার প্রধান দেশ। আর বিএসএফকে যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে। বিএসএফ কন্ট্রোল করে সেন্ট্রাল বাহিনী, রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করে। শুধু অভিযোগ তুলেই ক্ষান্ত নয়, রাস্তায় আন্দোলনের নামছে বিজেপি। সোমবার সমস্ত জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি গেরুয়া শিবিরের। প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গের আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, সে বাংলাদেশি হোক, রোহিঙ্গাই হোক, পাকিস্তানি হোক, যারাই অবৈধভাবে বর্ডার ক্রস করবে তাদের দায়িত্ব নিতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে। ঘেরাও অবস্থানে থাকবেন বিজেপির পরিচিত মুখরাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাঁটা দিয়ে কাঁটা তোলা এই প্রবাদ এখন খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে ভারত আর পাকিস্তানের সম্পর্কের মাঝে। পূর্ণাম শাহ, বিএসএফ এর এই জওয়ান এখন পাকিস্তানের হাতে, আর এবার ভারতের হাতে এসেছে এক পাক সেনা। এই পাক রেঞ্জার্সকে নিয়ে কি তাহলে দর কষাকষির জায়গায় চলে আসছে ভারত? এবার কি ঠেলা বুঝবে পাকিস্তান? দেখুন। পেহেলগাঁও কাণ্ডের পর গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সদের হাতে গ্রেপ্তার হন বাংলার বিএসএফ জওয়ান। ফ্ল্যাগ মিটিং, পরের পর বৈঠকের পরও এখনও পূর্ণাম কুমারকে ছাড়েনি পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর তপ্ত কূটনৈতিক আবহে জল মাপছে কাপুরুষ পাক সেনা। তাদের সেই চাপের কৌশলে কি এবার বুমেরাং হবে? রাজস্থানের শ্রী গঙ্গানগরে অনুপ্রবেশের সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে পাক রেঞ্জার খোয়াজ আমির। নিজের দেশের জওয়ানকে ছাড়াতে শনিবারই বিএসএফ এর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসে পাক সেনা। সেখানে ওই জওয়ানের মুক্তির দাবি করা হলেও আমল দেয়নি বিএসএফ। পুনামকে ব্যবহার করে দর কষাকষির কৌশল সাজাচ্ছে পাকিস্তান। সেক্ষেত্রে পুনামকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অন্যায় কোনো শর্ত সামনে রাখতে পারে তারা। কিন্তু ভারতও সীমান্ত পেরোনো পাক সেনাকে আটক করায় প্রতিবেশী দেশের ওই কৌশল আর কতটা খাটবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। এদিকে 11 দিন কেটে গেছে, পুনাম এখনো ছাড়া না পাওয়ায় উৎকণ্ঠা বাড়ছে পরিবারে। সম্প্রতি রিশরার বাড়ি থেকে পাঠানকোটে গিয়ে বিএসএফ এর কর্তাদের সঙ্গে দেখা করেন পুনামের অন্তঃসত্ত্বা স্ত্রী। কবে ছাড়া পেয়ে দেশে ফিরবেন কোনো সদুত্তর নেই। 8 बार फ्लैग मीटिंग चला, लेकिन वो लोग आ ही नहीं रहते। अब तो उनके पास भी ऑप्शन है कि उनको अब आना ही पड़ेगा। तो आशा पाচ্ছি কি কিছুদিন মধ্যে কিছু খবর পাবো আমরা। সিও साहब ওখানে কেউ স্যার ফোন করেছিলেন, বলছিলেন मैडम घबराइए मत, हम लोग चेष्टा कर रहे हैं, कुछ दिन में वो रिहा हो जाएगा। लड़का जल्द से जल्द छूट जाता था, अच्छा रहता। हम लोग के घर में एकदम सब कोई बेथी हो गई बा, खाला पियला चिंता से। से निवेदन कर लड़का जल्दी से जल्द छूट जाए। हाँ, बोले खुशी के बात हम लोग के काबार कुछ नहीं खे। রিশরায় পরিবারের উৎকণ্ঠা কি কাটাতে পারবে রাজস্থানের ঘটনা? পাক রেঞ্জার আটকের ঘটনা পুনামের দেশে ফেরার পর সুগম করবে? কার্গিল যুদ্ধের পর পাক জওয়ানের দেহ নেয়নি পাকিস্তান। টেনশনের আবহে প্রবল চাপে বিএসএফ জওয়ানকে কি ছাড়তে বাধ্য হবে কোণঠাসা পাকিস্তান? ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানের নেতাদের
বুলি যে ফাঁপা সেটা ও দেশের নাগরিকের থেকে আর কেই বা ভালো জানে বলুন তো। আর সেই জন্যই তো পাক অধিকৃত কাশ্মীরে এখন কি পরিস্থিতি, সেখানে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকরা আসা বন্ধ করে দিয়েছেন। ওদিকে দুর্দিনের আতঙ্কে নাগরিকরা খাদ্যশস্য মজুত করতে শুরু করে দিয়েছে। দিকে দিকে কি হয় পরিস্থিতি। সন্ত্রাস হলো কোথায় আর সন্ত্রস্ত হলো কারা? পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফুঁসছে গোটা ভারত। রাজনীতিকরা নন, সাধারণ মানুষ চান অপরাধীকে উচিত শিক্ষা দিক দেশ, এমন শাস্তি যা দেখে গোটা বিশ্ব শিউরে ওঠে। ভারতীয়দের মাথায় খুন চেপেছে আর ঘুম উড়েছে নিয়ন্ত্রণ রেখার ওপারে। পাক সরকার সাজানো গোছানো ভারত বিরোধী প্রতিবাদ মিছিল করাচ্ছে বটে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মানুষ যুদ্ধের আতঙ্কে কাঁপছেন। জরুরিকালীন পরিস্থিতির জন্য রসদ সংগ্রহ করে রাখছেন তারা। ভারতীয় গোলার থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকারে থাকার বন্দোবস্ত করে রাখছেন তারা। जब जंग होगी तो इंशाल्लाह हम अपनी फैमिली सेव कर लेंगे। बैंकर हमने बनाए हुए हैं, इसमें सेव हो जाएंगे। ठीक है, तो हमारी फैमिलियाँ यहाँ सेव हो जाती हैं। हम थोड़ा सा ये जो चादरों वाले मकान हैं इनमें हम सेव नहीं होते। शेलिंग जब होती है फिर इन दीवारों में घुस जाते हैं। तो मोर्चे का ये है कि हम इसमें घुस जाते हैं, शेलिंग वगैरह इसमें नहीं आती। हमें थोड़े बहुत कोई बंकर चाहिए, हमारे बच्चे हैं इधर, बच्चों की हिफाजत के लिए। ভারতের কোথাও জীবনের গতি একটুও কমেনি, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যেন ভয়ঙ্কর কোনো বিপর্যয়ের অপেক্ষায় রয়েছেন মানুষ। পাকিস্তান ধরেই নিয়েছে ভারত পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিতে সামরিক অভিযান করবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর তাই সেনা সমাবেশ করেছে পাকিস্তান। তাদের রসদ জোগাতে পাক অধিকৃত কাশ্মীরিদের বঞ্চিত করে খাদ্যশস্য যাচ্ছে পাকিস্তানের সেনার বাংকারে। ये आटा हुकूमती हदायत के मुताबिक एलओसी के एरियाज़ के जितने भी डिपो हैं उन पर जा रहा है। इस वक्त तक हम एक माह का जो है स्टॉक गला कर चुके हैं और मज़ीद जो है ना 1 माह और करेंगे। इसके लिए हमें 3-4 दिन मज़ीद लगेंगे। প্রভাব পড়ছে পর্যটনে। ভারতের প্রতিশোধের ভয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়া বন্ধ করে দিয়েছেন পাকিস্তানিরা। পাক অধিকৃত কাশ্মীরকে এড়িয়েই চলছেন পাকিস্তানের মানুষ। ये जो बिजनेस है हमारा, ये हमने 2019 से स्टार्ट किया है। 2019 से स्टार्ट करने के बाद यहाँ पे एवरेज जो लोगों की थी, जो टूरिस्ट यहाँ पे रुकते थे, इस टाइम जो इंडिया और पाकिस्तान की अटेंशन के बाद यहाँ पे बिल्कुल टूरिस्ट बिल्कुल जीरो है। 20 लोग तक नहीं है, हालांकि यहाँ पे 300-400 लोग कम अज कम यहाँ पे रूटीन में होते थे। पहले तो हालात बेहतर हो गए थे 19 के बाद, लेकिन अभी पहलगाम वाक़े के बाद बिल्कुल हालात फिर कशीदा हो गए हुए हैं। तो इस वजह से लोग अपनी तरफ से तो बिल्कुल तैयारी में, लेकिन उस तरह की सेफ्टी तो यहाँ पे बॉर्डर के करीब होती नहीं है। लेकिन नॉर्मल रूटीन में थोड़ा बहुत बच्चों के लिए सर झुकाने के लिए उन्होंने अवेल किए हुए हैं बैंकर। रह रहे हैं 2019 में हमने पहला फायर जो अपनी आंखों से देखा वो 2019 में देखा था। तो उस वक्त भी डर और खौफ था, लेकिन हम इधर से भागे नहीं। आज भी डर और खौफ है, लेकिन उस तरह हम अपना इलाका, अपना एरिया छोड़ के हम यहाँ से कहीं भी नहीं जाएंगे। পাক অধিকৃত কাশ্মীরিদের স্মৃতিতে ফিরে আসছে 2019-এর পরিস্থিতি, যখন পুলওয়ামার বদলা নিতে বালাকোটে বিমান হানা চালিয়েছিল ভারত। অর্থাৎ পুরনো একটা বিতর্কের মীমাংসা এখানেই হয়ে গেল। ভারত যে 2019-এ প্রত্যাঘাত করেছিল তার প্রমাণ পাক অধিকৃত কাশ্মীরিদের বক্তব্যেই পরিষ্কার। এবার শাস্তির খাঁড়া পাকিস্তানের কার ওপর কিভাবে নামবে তা এখনো স্পষ্ট নয়, তবে পাক অধিকৃত কাশ্মীরিদের মনে যুদ্ধের আতঙ্ক বর্তমান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পহেলগাঁওয়ের বদলা নেওয়া হবেই হবে, এবার আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবের মঞ্চে প্রতিরক্ষা মন্ত্রী বললেন, আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালোভাবেই চেনেন, জানেন তিনি কতটা ঝুঁকি নিতে পারেন। আপনাদের আশ্বস্ত করতে চাই, দেশবাসী যা চাইছে সেটাই হবে। साथियों, एक रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं, और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं।
मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहे। আবদালি মিসাইল পরীক্ষা করে ভারতকে হুমকি দিচ্ছে পাকিস্তান। আচ্ছা, এই মিসাইলের নাম আবদালি কেন? পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালি মারাঠা বাহিনীকে কোণঠাসা করেছিল। তাহলে কি কোথাও গিয়ে ভারতকে এভাবেই বার্তা দিতে চাইছে পাকিস্তান? ধরে নেওয়া যাক পাকিস্তান ভারতকে এভাবেই বার্তা দিতে চাইছে, তার প্রত্যুত্তর কিন্তু এভাবেই দিচ্ছে ভারতও। এখানেও পানিপথের লড়াই। সিন্ধু জলবন্টন চুক্তি রদ করায় পাকিস্তান বিপদে পড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেও জল মানে সেই পানি, আর এই যুদ্ধে সামিল হয়েছে রাজপুতানা। রাজপুত কৃষকরা বলছেন সিন্ধুর পানির পথ ঘুরিয়ে দিলে তারা উপকৃত হবেন, তারা ভারত সরকারের কাছে আবেদন করবেন, প্রয়োজনে তারা পাকিস্তানের রক্তে তাদের যে তলোয়ার সেটাকে স্নান করাতেও তৈরি। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানীয় জলের জন্য। 5 দশক আগে এই ভবিষ্যৎবাণী শোনা যেত। সিন্ধু জলবন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উপক্রম হলে সেই ভবিষ্যৎবাণী স্মৃতিতে ফিরবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ইতিমধ্যেই পশ্চিমী বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, জল বন্ধ থাকলে যুদ্ধ লাগলে কেউ রেহাই পাবে না। বিলাবল ভুট্টো জারদারি রক্তের নদী বইয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছেন। It is guaranteed by, it is underwritten by the World Bank, this treaty. They cannot abandon this treaty just like that. This is a serious blow to the relationship between the two countries. I think India should not be resorting to such measures. This will escalate the situation, and there is a possibility that there is a outbreak of all-out war, which will have serious repercussions not only for our region, for our countries, but rest of the world also. मगर वो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। अब जब बैनुल अक़वामी सतह पे सिंधु खतरा में है, तो ना सिर्फ ये सूबा कि तमाम अवाम, चाहे पीपल्स पार्टी का हो, चाहे किसी और जमात के साथ हो, आप हमारे साथ खड़े होंगे और इस सिंधु को मोदी के खतरे से दफा करें। তার মানে পাকিস্তানের দুর্বলতা ওই সিন্ধুর জল। ভারতকে সেনা নামাতে হবে না, বাঁধ তৈরি করে এবং সেচ প্রকল্পে বিনিয়োগ করতে হবে, তাহলেই পাকিস্তান টাইট হয়ে যাবে। এখনই পাকিস্তানের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যুদ্ধ নয়, জল বন্ধকেই বেশি ভয় পাচ্ছে পাকিস্তান। আর এই পরিস্থিতিতে আশার আলো দেখছেন রাজস্থানের কৃষকরা। পশ্চিম রাজস্থানের বারমের, জয়সলমের, বিকানের ও যোধপুরের চাষিরা উচ্ছ্বসিত। তারা এখনই দাবি জানাচ্ছেন সিন্ধুর জল আর কাউকে দেওয়া যাবে না, পাকিস্তানকে মরুভূমি করে রাজস্থানের মরুভূমি সুজলা সুফলা করতে হবে। पाकिस्तान सिंधु नदी का पानी रोकना भारत सरकार का फैसला सही है। यदि इस पानी को डाइवर्ट हमारे रेगिस्तान इलाके बॉर्डर एरिया में कर दें तो हमारी हालात भी सुधर जाए और लोगों की प्यास भी बुझ जाए, और जमीनें लोगों बॉर्डर एरिया में खूब है, लोगों की फसलें भी ले ले और ये जो सीमावर्ती क्षेत्र भी कवर हो जाए। जो भारत सरकार ने ये बड़ा फैसला लिया है कि सिंधु नदी का पानी जो पाकिस्तान को नहीं दिया जाएगा वो रोका जा रहा, उस फैसले का हम तहे दिल से स्वागत करते हैं। स्वागत किया, हम उस फैसले में खुश हैं और हमें उम्मीद जगी है कि हमारा यहाँ राजस्थान एरिया है, सूखा एरिया है, जमीनें भी काफी है, यहाँ पानी है नहीं, 700 फीट गहरे कुएं है, वहाँ पानी है खारा, फसल योग्य है नहीं। अब हम ये चाहते हैं कि यदि सिंधु नदी का पानी हमें इस राजस्थान में आए और हमारी राजस्थान सरकार सेंटर को पहल करे इस बात की, तो राजस्थान में हमें बहुत बड़ा फायदा होने वाला है। যুদ্ধ হবে নাকি স্নায়ু যুদ্ধ? উপমহাদেশের রাজনীতি কূটনীতির জল কোন দিকে গড়াবে তার কোনো ইঙ্গিত এখনই স্পষ্ট নয়, কিন্তু রাজস্থানের কৃষকরা চাইছেন সিন্ধুর জল তাঁদের মরুভূমিকেই ভাসিয়ে দিয়ে যাক। আমরা বিভিন্নভাবে যুদ্ধের মহড়া দিচ্ছি, যুদ্ধাস্ত্রের মহড়া দিচ্ছি, আর তার মধ্যেই পাকিস্তান বেকায়দায়, বেসামাল অবস্থা পাকিস্তানের। পাকিস্তান ঋণ দানে জর্জরিত, আর এই নিয়ে একটা চক্রব্যূহ ভারত তৈরি করেছে। কিভাবে? সিন্ধু জল চুক্তি যেটা রদ করেছে ভারত, তার দরুন যথেষ্ট বেকায়দায় পড়েছে পাকিস্তান। আর এবার আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ IMF এর
যে ঋণ অনুদান হিসেবে দেওয়ার কথা পাকিস্তানকে, সেই দরজাটাও বন্ধ করতে উদ্যোগী হয়েছে ভারত। এখনো ভারত একটি গুলিও চালায়নি, বোমাও ফেলেনি, বিমান হামলাও চালায়নি, কিন্তু এরই মধ্যে পাকিস্তানের হাল খারাপ হয়ে গেছে। ভারতের কূটনৈতিক দাবার চালে বেহাল দশা পাকিস্তানের। ইসলামাবাদের রক্তচাপ এতটাই বেড়ে গেছে যে সেখানে একের পর এক বৈঠক চলছে, কিন্তু ভারতে বারুদহীন হামলার মোকাবিলার কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারত পাকিস্তানকে 3টি ফ্রন্টে বড় ধাক্কা দিয়েছে, যার প্রথমটা হলো সিন্ধু জল চুক্তি, 2 নম্বর কূটনৈতিক, আর 3 নম্বরটা অর্থনৈতিক। সিন্ধু জল চুক্তি বাতিলের ফলে পাকিস্তানের ভিত কেঁপে গেছে। এখন ভারত আর পাকিস্তানকে জলের রিয়েল টাইম ডেটা দিচ্ছে না, যার ফলে মাঝে মধ্যেই চেনাব নদীর জল শুকিয়ে যাচ্ছে, আবার হঠাৎ পাকিস্তানে বন্যার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন পাকিস্তান সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের কাছে আবেদন করতে যাচ্ছে। আসলে পাকিস্তান বিশ্বব্যাংকের মাধ্যমে ভারতকে নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই নোটিশ কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত শাহবাজ শরীফের সরকার। জলসম্পদ আইন এবং বিদেশ মন্ত্রকের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত নোটিশের খসড়া তৈরি করার চেষ্টা হচ্ছে। খসড়া তৈরির পরই পাকিস্তান বিশ্বব্যাংকের মধ্যস্থতা চাইবে। একদিকে সিন্ধু জল চুক্তি বাতিলের মোকাবিলা করতে ব্যস্ত পাকিস্তান, ঠিক তখনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় আর্থিক আঘাত আনার প্রস্তুতি সেরে ফেলেছে। এবার আইএমএফে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেছে ভারত, যার ফলে অনেকেই মনে করছেন পাকিস্তানের আইএমএফ থেকে আর ঋণ পাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যার ফলে অনেকেই মনে করছেন পাকিস্তানের আইএমএফ থেকে আরও ঋণ পাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। 2024 সেপ্টেম্বরে পাকিস্তান আইএমএফের থেকে $7 বিলিয়ন বেল আউট প্যাকেজ পেয়েছিল। এরপর 2025 মার্চে $1.3 বিলিয়ন জলবায়ু সংক্রান্ত ঋণ পেয়েছে। আগামী 9 মে আইএমএফের কার্যনির্বাহী বোর্ড পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে, যেখানে এইসব ঋণ নিয়ে চুলচেরা পর্যালোচনা হবে। যদি পাকিস্তানের জবাবে আইএমএফ কর্মকর্তারা সন্তুষ্ট না হন, তবে আইএমএফ থেকে ঋণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হবে। একদিকে ভারত পাকিস্তানের লাইফলাইন বন্ধ করেছে, অন্যদিকে পাকিস্তানের ওপর বড় আর্থিক হামলা শুরু করে দিয়েছে। ভারত পাকিস্তান থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ আমদানি ইতিমধ্যে নিষিদ্ধ করেছে, ফলে ভারতের বাজারে এই মুহূর্তে পাকিস্তানি পণ্যের নো এন্ট্রি। 2024 এপ্রিল থেকে 2025 জানুয়ারি পর্যন্ত ভারত পাকিস্তান থেকে $4.2 লক্ষ মূল্যের পণ্য আমদানি করেছে। ভারতের পাকিস্তান থেকে আমদানি বন্ধ করার সিদ্ধান্ত জিন্নাত দেশের কাছে এক বড় আর্থিক ধাক্কা। 2025 এখনো পর্যন্ত পাকিস্তানের রপ্তানি 19% কমে গেছে। এবার ভারত আমদানি বন্ধ করায় রপ্তানির পরিমাণ আরও কমে যাবে। এটা পরিষ্কার, কোনো গোলাবারুদ ছাড়াই ভারত যে তীব্র আঘাত হানছে তা পাকিস্তানের মুমূর্ষু অর্থনীতির কফিনে শেষ পেরেক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও পরমাণু যুদ্ধের হুমকি দিল পাকিস্তান। রাশিয়ার নিযুক্ত পাক রাষ্ট্রদূত বললেন, পরমাণু হামলায় আক্রান্ত হলে পাকিস্তানও সেই ভাষাতেই জবাব দেবে। কিন্তু ভারত তো এখনো পাকিস্তানে আক্রমণই করেনি, তাহলে বারবার পরমাণু হামলার কথা পাকিস্তান তুলছে কেন? কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট বলছে পাকিস্তানের ভাড়ারে 7 দিন যুদ্ধ করার গোলাবারুদ নেই, গোলাবারুদ রয়েছে মাত্র 4 দিনের। পাকিস্তানের আস্ফালনের শেষ নেই। নিয়মিত কোনো না কোনো নেতা, মন্ত্রী, সামরিক কর্তার মুখে শোনা যাচ্ছে পরমাণু হামলার হুঙ্কার। তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামেল। Well, when it comes to India and Pakistan, we do not get involved into this debate of numerical strength. We in Pakistan will use the full spectrum of power, both conventional and nuclear. And I'll stop there. পরমাণু অস্ত্র প্রয়োগ অত সহজ নয়। পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগের আগেই ধ্বংস হয়ে যেতে পারে, কারণ বিপজ্জনক হয়ে ওঠা রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার ঝুঁকি কেউই নিতে চাইবে না। কিন্তু পরমাণু যুদ্ধের হুমকি কেন বারবার দিতে হচ্ছে পাকিস্তানকে? কারণ গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের ভাঁড়ারে যুদ্ধ করার মতো অস্ত্রই নেই। সেনাপ্রধান আসিম মুনিরকে চিঠি লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল কাসিফ নাজির, পাক সেনার 11 কোরের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তিনি। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধের জন্য অস্ত্র রসদ ও প্রশিক্ষণ নেই পাক সেনার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর,
পাকিস্তানি সেনায় গোলা বারুদের চরম আকাল। 4 দিন যুদ্ধ করার মতো গোলা বারুদ রয়েছে পাকিস্তানের। ইউক্রেনের সঙ্গে সামরিক চুক্তি কাল হয়েছে, ইউক্রেনকে গোলা বারুদ বিক্রি করেছে পাক সেনা। অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাহিদা মতো উৎপাদন করতে ব্যর্থ। দোসরামে পাকিস্তানের স্পেশাল কোর কমান্ডার বৈঠক হয়, সেই বৈঠকেই গোলা বারুদের অভাবের কথা ওঠে। আর্থিক সংকট থাকায় অস্ত্র কেনার সামর্থ্যও নেই। বালাকোটে ভারতের বিমান হানার পরেও গোলা বারুদ ও জ্বালানির অভাবের কথা পাক সাংবাদিকদের বলেছিলেন তৎকালীন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তাই কি যুদ্ধ ঠিকই রাখতে টানা পরমাণু যুদ্ধের হুঙ্কার দিয়ে চলেছে পাকিস্তান? অন্যদিকে ভারত একবারও পাকিস্তানকে আক্রমণের ইঙ্গিত দেয়নি, কিন্তু ভারতের সামরিক তৎপরতা অব্যাহত। শনিবার নৌসেনা প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। চতুর্থ প্রজন্মের রাফাল বিমানে ব্রহ্মোস মিসাইল সংযুক্ত করা হয়েছে, যে মিসাইল কোনো রেডারে ধরা পড়ে না। রাশিয়া থেকে ইগলাইস মিসাইল কিনেছে ভারত। এটা একজন সৈনিক দাঁড়িয়ে থেকে ছুটতে পারে, বিমান ধ্বংসে সহায়ক এই মিসাইল। দেশীয় কারখানায় তৈরি 300টি প্রলয় ক্ষেপণাস্ত্র ভারতের হাতে এসেছে। এছাড়া পৃথ্বী, অগ্নি, ব্রহ্মোস, SLSM, নির্ভয়, K4 এবং K15 মিসাইল রয়েছে। ইস্টার্ন কমান্ড C-17 গ্লোবমাস্টার এয়ারল্যান্ডের মহড়া করেছে। নৌসেনা আরব সাগরে ত্রিমুখী শক্তি প্রদর্শন করেছে। ডেস্ট্রয়ার INS কলকাতা, স্করপিন সাবমেরিন ও ধ্রুব হেলিকপ্টারের ছবি পোস্ট করা হয়েছে। মহারাষ্ট্রে ভদ্রাবতী অর্ডিন্যান্স ফ্যাক্টরির সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। তবে ভারত সরকারের কোনো নেতা মন্ত্রী আমলা এখনো পাকিস্তানের ওপর হামলার কথা বলেনি। দুটো কাজ এই মুহূর্তে সমান তালে চলছে, সমান্তরালে চলছে। এক, পাকিস্তানকে সবক শেখানো, আর দুই, জঙ্গিদের খুঁজে বের করা এবং নিকেশ করা। NIA এই পেহেলগাঁওয়ের ঘটনার পর তারা দ্রুত জাল গোটাতে চাইছেন। সেই মতো 3D ম্যাপিং হচ্ছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু NIA-র নজরে ভাইসরনের একটা বন্ধ দোকান বিশেষ নজরে বলা যেতে পারে। কেন? এই দোকানে কি আছে আসুন একটু দেখি। বিক্ষিপ্ত বনানীর মাঝে বরফের পাহাড় ঘেরা সবুজ উপত্যকা। জঙ্গিদের বুলেটে রক্তাক্ত হওয়া বৈসারানে পর্যটকদের জন্য রয়েছে একাধিক অস্থায়ী দোকান। হামলার তদন্তে NIA-র নজরে এমনই একটি বন্ধ দোকান। NIA সূত্রের খবর, বৈসারানে হামলার 15 দিন আগে বৈসারান উপত্যকায় একটা দোকান খোলেন এক ব্যক্তি। জঙ্গি হামলার দিন ওই দোকানের ঝাঁপ বন্ধ ছিল। কেন ওই দিন দোকান খোলেননি তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। पहलगाम में कुछ दुकानें जो है संदिग्ध जो कि कुछ एक हफ्ता पहले इस अटैक के पहले जो है बंद कर दी गई थी और अटैक के बाद खोली गई, उनसे भी पूछताछ की जा रही है। और निसंदेह एक बड़ा इनपुट जो है वो सुरक्षा एजेंसीज़ को यहाँ से मिला है, जिसके आधार पर जो है तफ्तीश लगातार जारी है। স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যাবতীয় দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 22 এপ্রিল ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের একটা তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদ করছে NIA। তাদের মধ্যে রয়েছে স্থানীয় মানুষজন, দোকানদার, শহীদ থেকে ফটোগ্রাফার। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা ওই দোকানি সম্পর্কে জানতে পারেন, যিনি ঘটনার দিন দোকান বন্ধ রেখেছিলেন। একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং NIA ওই দোকানিকে জিজ্ঞাসাবাদ করছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি সম্পর্কে জানতে বিভিন্ন সূত্র থেকে খোঁজ খবর চালানো হচ্ছে। যারা ওই দিন ভাইসারানে দোকান খোলেননি তারাও রয়েছেন তদন্তকারীদের নজরে। পুলিশের অনুমতি ছাড়াই 20 এপ্রিল খুলে দেওয়া হয়েছিল ভাইসারান উপত্যকা। সর্বদল বৈঠকে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অথচ তা খোলার কথা জুন মাসে। ঘটনায় স্থানীয়দের যোগসাজশের বিষয়টি প্রথম থেকে রয়েছে তদন্তকারীদের আতশকাচের তলায়। স্থানীয়দের সাহায্য ছাড়া পাক জঙ্গিদের পক্ষে এমন হামলা চালানো অসম্ভব, সে ব্যাপারে কার্যত নিশ্চিত গোয়েন্দারা। জঙ্গিদের সেই দোসর কি ঘাপটি মেরেছিল ভাইসারানেই? একাধিক সন্দেহভাজনের মতো ওই দোকানদারও রয়েছেন সন্দেহের তালিকায়। ভাইসারানে আরও গাঢ় বন্ধ দোকান রহস্য। জ্যোতির্ময় কর্মকার, মেহরাজ আহমেদের রিপোর্ট, TV9 বাংলা। মে মাস, এখনও বরফ ঢাকা লাদাখের দ্রাস সেক্টর, আর সেই বরফ ঢাকা অঞ্চলেই চলছে সেনার নজরদারি। প্রত্যেক মুহূর্তে সতর্ক রয়েছে সেনা, আর সেনার পাশে রয়েছেন সাধারণ মানুষরা, সাধারণ নাগরিক। আর এই সেনা এবং সাধারণ নাগরিকের যে জুটি, সেই জুটিকে রীতিমতো ভয় পাচ্ছে পাক সেনা এবং পাক জঙ্গিরা।
নিজের চোখে এই গোটা পরিস্থিতিটা দেখে এলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। আবারও চমকে দেওয়ার মতো খবর আসছে এই দ্রাস সেক্টরে। এই টাইগার হিলের সর্বশেষ শিখর জয়ের পরেই ভারতীয় সেনার কার্গিল যুদ্ধে জয় হাসিল হয়। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিং এর মাঝে যে জায়গা দেখা যাচ্ছে সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ি বলে দিচ্ছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা, এবং এখানেও রয়েছে আর্মি ইনস্টলেশন, কিন্তু যা আমরা কোনোভাবেই দায়িত্বশীলতার কারণে দেখাবো না। কিন্তু একটা কথাই আমরা বলছি, যখন সারা ভারত ক্ষোভে ফুঁসছে, যখন যুদ্ধের কথা বারবার ধরে বলা হচ্ছে, যখন নিরাপদ আশ্রয়ে আমরা আমাদের ড্রয়িং রুমে বসে টিভিতে সেই যুদ্ধের কথা শুনছি, তার প্রস্তুতির কথা শুনছি, তখন এই প্রতিকূল এবং চরম সম্পূর্ণ বৈপরীত্যে থাকা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনা আপনাদের রক্ষায় তৈরি রয়েছে। আর TV9 বাংলা আপনাদের জন্য সেই জায়গার ছবি তুলে নিয়ে আসছে। এই রাস্তা সেনাবাহিনীর চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণেই এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেক দিন এই রাস্তা পরিষ্কার করে দেন, তারা বরফ রাস্তা থেকে সরিয়ে ঠিক এইভাবে তৈরি করে দেন। अच्छा, आप लोग रेगुलर क्लियर करते हो? हाँ सर, हम रेगुलर। अभी हमारे ऊपर मशीन गया हुआ है सर। मशीन गया हुआ? हाँ सर, उधर साफ कर रहा है सर मशीन। हाँ सर। इस रास्ते में तो आर्मी भी चलता है? आर्मी भी चलता है सर। बर्फ साफ करने के बाद आर्मी भी चलता है। आर्मी भी चलता है। आप लोग बर्फ साफ करते हैं? हम जहाँ पत्थर आता है और जहाँ ये मिट्टी आता है वो साफ करते हैं। उसके बाद आर्मी आते हैं? उसके बाद। যেভাবে ভারতীয় সেনা এই জায়গায় নিজের নিয়ন্ত্রণ, নিজের কবজা প্রত্যেকটা পাহাড় চূড়ায় চূড়ায় কায়েম করেছে, কোনো পরিস্থিতিতে, কোনো পরিবেশে, কোনো আপৎকালীন পরিস্থিতিতে এক কদম এগোনোর সাহস পাবে না পাকিস্তান সেনা। জ্ঞান দেবেন না প্লিজ। ভারত জ্ঞানদাতা চায় না, ভারত সহযোগী চায়। ফের একবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ভাষাতেই ইউরোপকে বার্তা দিলেন। বললেন ইউরোপের পুরনো মানসিকতা এখনও পুরোপুরি যায়নি। কয়েকটি দেশ শুধরে গেছে, কিন্তু কয়েকটি দেশ এখনও গো ধরে বসে রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঠিক এই ভাষাতেই সতর্ক করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। রুশ ইউক্রেন যুদ্ধের সময়ও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। পাশ্চাত্য লবি প্রশ্ন তুলেছিল, রাশিয়ার তেল কিনে অন্যায় যুদ্ধে অর্থের যোগান দিচ্ছে ভারত। বিদেশমন্ত্রী জয়শঙ্করের জবাব ছিল, ভারত এক মরশুমে রাশিয়া থেকে যে তেল কেনে, ইউরোপ এক বেলায় তার থেকে বেশি তেল কেনে। ইউরোপ অন্যের সমস্যা বোঝে না, কিন্তু আশা করে তাদের ঝামেলায় গোটা বিশ্ব তাদের মর্জি মাফিক কাজ করবে। You know, somewhere Europe has to grow out of the mindset that Europe's problems are the world's problems, but the world's problems are not Europe's problems. That if it is you, it's yours. If it is me, it's ours. I think that's something, and I see, reflections of that. Again, in terms of, there is a linkage today which is being made. A linkage between China and India and what's happening in Ukraine. So come on guys, I mean, China and India happened way before anything happened in Ukraine. So the Chinese don't need a precedent somewhere else in the world on how to, engage us or not engage us, or be difficult with us or not be difficult with us. So as I said, I mean, I just see this as frankly a not very clever argument, a very self-serving one. And this idea that,
your grand strategy must be about how you will choose. I will do what, as all of us do, I will weigh the situation, like everybody, after all, how do countries eventually make decisions? This is the construct you are trying to impose on me, and I don't accept it. I mean, I don't think it's necessary for me to join this axis or not, and if I'm not joining this, I must be with the other one. I don't accept it. I mean, I think I'm 1/5 of the world's population. I am today the 5th or 6th largest economy in the world. I mean, forget the history, civilization bit, everybody knows that. But I think I'm entitled to have my own side, I'm entitled to weigh my own in. পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে ভারত। বিশ্বের সব রাষ্ট্রদূতদের ডেকে পেহেলগাঁওয়ে পাক যোগসাজশের প্রমাণ দেওয়া হয়েছে এবং ভারতের সন্ত্রাসের প্রসঙ্গে কয়েকটা ইউরোপিয়ান দেশের উদাসীনতা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরনো সুরেই এস জয়শঙ্কর বলেছেন, সহযোগী প্রয়োজন, জ্ঞানদাতা নয়। আর্কটিক সম্মেলনে বিদেশমন্ত্রী 3 বছর আগের মতোই আগ্রাসী, স্পষ্ট এবং তীক্ষ্ণ। Well, look, when we look out at the world, Samir, we look for partners. We don't look for preachers. Particularly preachers who don't practice at home what they preach abroad. And I think some of Europe is still struggling with that problem. Some of it is changing. So, the issue for us, I mean, in many ways, Europe, I think, has entered a certain zone of reality check. Now, whether they are able to step up to it or not, it's something we will have to see. But from our point of view, if we are to develop a partnership, there has to be some understanding, there has to be some sensitivity, there has to be a mutuality of interest, and there has to be a realization of how the world works. ভারতের বিদেশমন্ত্রীর ঝাঁঝালো ওষুধ না কুচু ইউরোপের সহ্য হবে কি, দেখতে আগ্রহী পররাষ্ট্র বিশেষজ্ঞরা। লম্বায় 7 ফুট, ওজন 300 কেজি, নাম হারকিউলিস। সম্প্রতি উত্তরাখণ্ডে এই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। গবেষণাও শুরু হয়ে গিয়েছে। তার কারণ এই প্রশ্নের উত্তর সবাই খোঁজার চেষ্টা করছেন, তাহলে কি এখনো পর্যন্ত পাওয়া সবথেকে বৃহৎ আকার রয়্যাল বেঙ্গল টাইগার এই হারকিউলিস? উত্তরাখণ্ডের রামনগরের জঙ্গলে হেলে দুলে চলছে হারকিউলিস, অতিকায় রয়্যাল বেঙ্গল টাইগার। বড় সড়ো চেহারার জন্যই তাকে এই নামে ডাকছেন বনকর্তারা। উত্তরাখণ্ডের ফটো ট্যুরিজম জোনে হারকিউলিসের ঘুরে বেড়ানো চাঞ্চল্য ফেলে দিয়েছে। হারকিউলিসকে লেন্সবন্দি করতে ফটো শিকারীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এটাই কি এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল বেঙ্গল টাইগার? সেই ঘোষণা করছেন না বনকর্তারা। তবে উত্তরাখণ্ডের যে এত বড় বাঘ দেখা যায়নি সেটা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন তারা। देखिए, फाटो जोन जो बायोडाइवर्सिटी की दृष्टि से तो सब लोग जानते हैं कि बहुत अच्छा है और बहुत टाइगर की डेंसिटी बहुत ज्यादा है, वहाँ तो बहुत सारे टाइगर्स हैं। तो लेकिन जो अभी ये जो जिस टाइगर की बात हो रही है वास्तव में काफी बड़ा है, लेकिन किसी पैमाने पे उसको अभी तक नहीं नाप सकते जब तक कि उसके बारे में कोई ठोस तथ्य हमारे पास ना हो। तो इसलिए हम ये कहना कि टाइगर निसंदेह बड़ा है, और जहाँ तक मेरा ख्याल है फाटो में तो वैसा टाइगर हमने देखा नहीं, इवन इसके आसपास भी हमने ऐसे इतना बड़ा टाइगर नहीं देखा है। बाकी सब जो आपको कभी इसके साथ में कभी अगर ये बात आएगी तो उस समय देखा जाएगा कि कितना बड़ा इसका हो सकता है या इसका क्या रिकॉर्ड हो सकता है। স্থানীয় মানুষও বলছেন হারকিউলিসের চেহারা অনেকটা গ্রিক পুরাণের হারকিউলিসের মতোই। জিম করবেট যে ম্যান ইটার অফ কুমায়ুনকে মেরেছিলেন, হারকিউলিসের স্বাস্থ্য সেই বহুল আলোচিত বাঘের মতোই মনে করছেন স্থানীয় বনকর্মীরা। वो वीडियो मैंने भी देखा था और ऐसा नहीं है, ये अतिशयोक्ति होगी कहना कि वो इससे सबसे बड़ा बाघ है। और हमारा अगर हम जिम कॉर्बेट का जो मैनेटर ऑफ कुमाऊं उसमें जाए हैं, मैनेटर्स ऑफ कुमाऊं अगर देखे ढंग से, तो जो मैनेटर ऑफ पाउलगढ़ था, बैचलर ऑफ पाउल जिसे कहते थे हम, उसकी जो लेंथ थी, जो जिम सबसे बड़ा टाइगर मारा था जिम कॉर्बेट साहब ने, उसकी जो लेंथ थी वो 9 फीट समथिंग थी और 300 किलो से ऊपर उसका वजन था। तो ऐसे बहुत से बाघ हैं जो अलग अलग अच्छे टाइम पे हुए हैं और काफ़ी हैवी हुए हैं।
आप किसी क्षेत्र को कह सकते हैं इस क्षेत्र सबसे बड़ा बाग है, बट कहना कि ऐसे सबसे बड़ा बाग है ये अतिशयोक्ति होगी। और आप देखें तो जैसे आपका दुधवा बांधवगढ़ यहाँ एक से एक मतलब तगड़े बाग हैं जिनकी वीडियो आप देखते हैं जो वायरल होते रहते हैं, तो ये कहना मुझे लगता नहीं है कि ये सही होगा कि यहाँ इससे सबसे बड़ा बाग है। ऐसा होता है ना सर, जो बफर के जो बाग होते हैं वो काफ़ी हेल्दी होते हैं और काफ़ी भौतिक होते हैं, मतलब काफ़ी हैवी होते हैं। उसका रीज़न ये है कि वहाँ पर एक तो पेय की कमी नहीं होती, वहाँ पर आपका जो कैटल्स हैं, गाय है, भैंस हैं या आपका नील गाय है, तो वहाँ पर जो शिकार की उपलब्धता है वो काफ़ी मतलब ईजी रहती है, आसान रहती है इन टाइगरों के लिए, तो इसलिए इनका जो वेट है काफ़ी हैवी रहता है। और हम बात करें कॉर्बेट की, ऐसे क्षेत्र की जो नेचुरल जहाँ पर आपका फॉरेस्ट है, जहाँ पर नेचुरल प्रे है, तो वहाँ पर थोड़ा टफ रहता है टाइगर के लिए शिकार करना, तो उसकी बहुत मेहनत करनी पड़ती है। तो वहाँ पर ऐसी जगह आपकी जो बाग दिखाई देंगे वो काफ़ी मस्कुलर और काफ़ी लीन और फसे मतलब हट्टे कट्टे दिखाई देंगे, ऐसे भौतिक और हैवी नहीं दिखाई देंगे। বনকর্মীরা বলছেন উত্তরাখণ্ডের যে অংশে এই বাঘ রয়েছে সেখানে শিকার সহজলভ্য আর জলবায়ু স্বাস্থ্যকর, সেই কারণেই বাঘগুলি এত স্বাস্থ্যকর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH